পাঠ করছি শঙ্খদের লেখা গল্প ফাগুন সন্ধ্যা। হায়দ্রাবাদ শহরে পৌঁছেই কেন জানি না মনটা ভালো হয়ে গেল। আজ সকাল থেকেই একটা আলগা অবসাদ ঘিরে ধরেছিল আমাকে। যতক্ষণ এয়ারপোর্টে বা ফ্লাইটে বসেছিলাম ততক্ষণ বই পড়ে মন খারাপটা চাপা দেওয়ার চেষ্টা করছিলাম। আজকাল মাঝে মাঝে এমন হচ্ছে, একা থাকলেই পুরনো স্মৃতিগুলো ভিড় জমায়। কই, আগে তো এমনটা হতো না। বয়স হয়ে যাচ্ছে, নিজেই নিজেকে বললাম। বুড়িয়ে যাচ্ছে কে, শরীর না মন? সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন, বিকাল হয়ে আসছে। সময়টা ফেব্রুয়ারির শেষ। আমার সহকর্মী সোমসুন্দর এখানকার ছেলে। ওর থেকে শুনেছি সারা বছরের মধ্যে এই সময়টা এখানে আবহাওয়া খুব মনোরম থাকে। এরপরে গরমটা সাংঘাতিক বেড়ে যায়। মালপত্র নিয়ে বাইরে এসে দেখলাম ওয়েটিং এরিয়াতে আমার জন্য বুক করা গাড়ি অপেক্ষা করছে। এই সব ব্যবস্থাই অফিস থেকে করে দিয়েছে। আমার মালপত্র বলতে সামান্যই, একটা মাঝারি ট্রলি আর ল্যাপটপ ব্যাগ। 3 দিনের অফিস ট্রিপের জন্য যথেষ্ট। কর্পোরেট মিটিংগুলোর জন্য প্রয়োজন অনুযায়ী পোশাক আর সামান্য মেকআপ। আজকাল আর বেশি সাজগোজ করি না। পুরুষের চোখের মুগ্ধতা পড়ে শিহরিত হয়ে ওঠার মন আর নেই। মসৃণ কালো রাস্তা দিয়ে হু হু করে গাড়ি ছুটছে। ইস, সব মানুষের মন যদি এমন ঝকঝকে সুন্দর হতো তাহলে হয়তো আমাকে এভাবে ঠকতে হতো না। গাড়ি এসে থামলো অভিজাত সোমাজিগুড়া এলাকায়, আমার বুক করা হোটেলের সামনে। গুগল ম্যাপে দেখে নিলাম ঠিক গন্তব্যে পৌঁছেছি। আজকালকার দিনে ট্রাভেল করলে চোখ কান খোলা রাখতে হয়। একা সুন্দরী মহিলা দেখলে এখনও হয়তো কিছু মানসিকভাবে অসুস্থ লোকের বদমতলব জেগে ওঠে। আচ্ছা, সুব্রতও কি রাস্তায় আমাকে একা পেলে? ছি, এসব কি ভাবছি আমি কি এখনও সেই দুঃস্বপ্ন থেকে বেরোতে পারিনি? রিসেপশনে গিয়ে বুকিং ডিটেলস আর আইডি প্রুফ দেখাতেই ওরা আমাকে রুম নাম্বার 601-এ নিয়ে গেল। এটা একটা 4 স্টার হোটেল। সত্যি বলতে কি, আমার কোম্পানি তার লোকেদের যথাযোগ্য মর্যাদা এবং সুযোগ সুবিধা দেয়। এই যেমন আমি এখানে এসেছি একটা সেমিনারে অংশ নিতে। এখানকার আলোচ্য বিষয়গুলো আমাদের কলকাতার অফিসে প্রয়োগ করা এবং তাতে কাজের সামগ্রিকভাবে কী উন্নতি হচ্ছে সেটা দেখার দায়িত্ব এখন আমার উপর। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় নিজেকে এলিয়ে দিলাম। রুম ফ্রেশনার দিয়ে গেছে বোধহয় কিছুক্ষণ আগে। বাতাসে ল্যাভেন্ডারের মৃদু ঘ্রাণ। খুব ঘুম পাচ্ছে। ইচ্ছে করেই রবিবার চেক ইন করেছি। সোমবার সকালে এতটা জার্নি করে এসেই হুড়মুড় করে অফিসে যাওয়া খুব কষ্টকর, বিরক্তিকরও বটে। ঠিকমতো পৌঁছে গেছি জানিয়ে বাবাকে একটা মেসেজ করে দিলাম। বছর 6 আগের এরকম একটা দিন মনে পড়ে গেল। সপ্তর্ষির জন্য রেখে দেওয়া বুক ভরা ভালোবাসা আর অনাঘ্রাতা শরীর ছিঁড়ে তছনছ করেছিল সুব্রত। ফুলশয্যার রাতের সেই অত্যাচার সহ্য করেছিলাম মুখ বুজে। তখন তো কিছুই বুঝিনি। হঠাৎ দরজায় নক করার আওয়াজে ঘোর কেটে গেল। দরজা খুলতেই সুদর্শনা তরুণী হাসি মুখে বলল, ম্যাম, ইউ হ্যাভ লেফট ইউর আইডি অ্যাট রিসেপশন। উফ, আজ সব কিছুতেই ভুল হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ বলে কার্ড ফেরত নিয়ে আমি আবার বিছানায়। ডিনার অর্ডার করে দিয়েছিলাম। আজ অতীত আমার পিছু ছাড়ছে না, শুধু সিনেমার মতো ফ্ল্যাশব্যাক হয়ে উঠে আসছে চোখের সামনে। প্রায় 1 বছর সহ্য করেছিলাম সুব্রত আর ওর পরিবারের মানসিক নির্যাতন। স্কুল কলেজে একেবারে টপার না হলেও সবাই আমাকে ব্রাইট স্টুডেন্ট বলতো। দেখতে শুনতেও খারাপ ছিলাম না। তখন আমার চোখে কত স্বপ্ন, MBA করব, ভালো চাকরি করব। সেই স্বপ্নের জাল বোনার সময় আমার জীবনে সপ্তর্ষির আবির্ভাব হলো। সপ্তর্ষি কলেজে আমার 1 বছরের সিনিয়র। দুর্দান্ত ক্রিকেট খেলে, লিটল ম্যাগাজিনে কবিতা লেখে, গভীর অথচ মায়াবী চোখের দৃষ্টি। যেদিন ওর দীপ্ত কণ্ঠে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে শুনেছিলাম, মনে হয়েছিল ছুটে ওর কাছে চলে যাই। রবি ঠাকুরের আফ্রিকা তখন সপ্তর্ষির কণ্ঠে গমগম করছে। হলে সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছে। কি বলিষ্ঠ কণ্ঠ, কি সাবলীল উচ্চারণ। তারপর ধীরে ধীরে মেলামেশা শুরু। হ্যাঁ, আমি প্রেমে পড়লাম। বুঝলাম যোগ্য মানুষের সান্নিধ্য পেলে বুকের গভীরতম অন্তঃস্থল মন্থন করে ভালোবাসা উঠে আসে। যেদিনও প্রথমবার আমাকে ছুঁয়েছিল কেঁপে উঠেছিলাম আমি। আবেশে চোখ বন্ধ করে ফেলেছিলাম। কানে এসেছিল একটা কথা, রঞ্জা, আমার হাত ধরে থাকিস, চলে যাস না কোথাও। সেই সপ্তর্ষিকে আমি হারিয়ে ফেললাম। সেদিনটাও বেশ মনে আছে। কল্লোলে নিতিলোত্তমার বুকে সেদিন মেঘের ঘন ঘটা, রিমঝিম বৃষ্টি হচ্ছে।
আমার ফাইনাল ইয়ার সবে শেষ হয়েছে। সপ্তষে চাকরি পাইনি তখনও। আমার পরীক্ষার জন্য সে সময় আমাদের দেখা কমই হতো, ফোনেই গুনগুন চলতো। সেদিন দুপুরে নন্দন চত্বরে বসেছিলাম দুজনে, এক ছাতার তলায়। বুঝতে পারিনি সেই দিনটা আমার জীবনটাকেই পাল্টে দেবে। বাড়ি ফিরেই সেটা টের পেলাম। এই যে মহারানী এলেন, তা বৃষ্টির মধ্যে সারাদিন কোথায় ছিলেন শুনি? মার গলার আওয়াজ শুনে বুঝেছিলাম একটা কিছু গণ্ডগোল হয়েছে। উফ মা, চেঞ্জ করে আসতে দেবে নাকি? ছি ছি, আমার মেয়ে হয়ে এইসব বেলেল্লাপনা! ভদ্র সমাজে মুখ দেখানোর উপায় রাখলি না। আমার মামার বাড়ি প্রচণ্ড রক্ষণশীল, আর কিছু কাজের কাজ করুক না করুক রক্ষণশীল ধারাটি ঠিক বজায় রেখেছে। ইদানিং বড় মামা ছোট মামা বাড়িতে এলেই বাবাকে বলতো, জামাইবাবু এবার মেয়ের বিয়ের চেষ্টা করুন, অনেক তো পড়ল। আহারে, আমার বিয়ের চিন্তায় যেন ওনাদের ঘুম হচ্ছে না। যত্ত সব। ইরা নিজের চোখে তোকে দেখেছে তুই কোন সিনেমা হলের সামনে একটা ছেলেকে জড়িয়ে ধরে। ছি, এই জন্য তোকে কলেজে পাঠাচ্ছি। কথাগুলো আমার কানে গরম সীসার মতো ঢুকছিল। আমিও বলে দিয়েছিলাম, মা আমি সপ্তর্ষিকে পছন্দ করি। বাবা কখন যে নিচে নেমে এসেছিল আমি টের পাইনি। আমাকে আড়াল করতে বলেছিল, যা মা, ওপরে গিয়ে বিশ্রাম নে। বাপ মেয়ে যতই মতলব মাটো, কোনো লাভ নেই। আমি অপু সাবুকে আজই বলছি ওই ছেলের সাথে পাকা কথা বলতে। মায়ের গলার আওয়াজে মনে হচ্ছিল আশপাশে সব কিছু যেন থমকে গেছে। আমার বাবা চুপচাপ, ভালো মানুষ গোছের। জাঁদরেল শ্বশুরবাড়ির সাথে বাগযুদ্ধে পেরে ওঠেনি কোনো দিনই। কিন্তু বাবা আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন, চার দেওয়ালের মধ্যে বন্দি না থেকে স্বাধীন হওয়ার স্বপ্ন। কিন্তু বাবাও বিয়েটা আটকাতে পারেনি। আজকের দিনের মেয়ে হয়েও বুঝলাম আমরা কত অসহায়। মামারা আমাকে না জানিয়ে কিছুদিন ধরেই বিয়ের কথা চালাচ্ছিল বিরাট বড়লোক ব্যবসায়ী পরিবারের সাথে। জানতে পেরে পায়ের নিচের মাটি সরে গিয়েছিল আমার। রাকা চন্দ্রিলদের সব জানালাম। সপ্তর্ষি এসেছিল আমাদের বাড়িতে, কিন্তু মামাদের দুর্ব্যবহারে চোখে জল নিয়ে ফিরে গিয়েছিল। আমিও বেঁকে বসেছিলাম কিছুতেই এই বিয়ে করব না বলে। কিন্তু আমার যে ধার মেনেছিল মায়ের অসুখের কাছে। আগে থেকে মায়ের অল্প বিস্তর হার্টের সমস্যা ছিল। হাসপাতালের বেডে শুয়ে আমাকে বলেছিল, সুব্রত ভালো ছেলে, খুব বড় পরিবার, তুই আর বিপদগামী হোস না, কথা দে। কথা দিতে হলো। হায় রে নারী! স্বপ্নের পুরুষের হাত ধরে জীবনের পথ চলার প্রতিশ্রুতি ভেঙে চৌধুরী বাড়ির বড় বউ হয়ে আমি পা দিলাম সেই অভিশপ্ত বাড়িতে। আবার দরজায় নক। এত তাড়াতাড়ি ডিনার এসে গেল নাকি? দরজাটা খুলতেই হৃদস্পন্দন বেড়ে গেল কয়েক গুণ। এ আমি কি দেখছি? সপ্তর্ষি এখানে? গুড ইভিনিং ম্যাম। আপনি কি সুরঞ্জনা ব্যানার্জি? কলকাতায় বাড়ি? হ্যাঁ। আপনি সপ্তর্ষি? আমার গলায় তখনও বিস্ময়। যাক, চিনতে পেরেছিস তাহলে। থাক, আমাকে আর ম্যাম বলতে হবে না, ভেতরে আয়। সপ্তর্ষি আমার থেকে মাস ছয়েকের বড় হলো আমাদের মধ্যে দিব্যি তুই তোকারি চলত। আজও সেটাই স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো। না রে, আমার ডিউটি আওয়ার্স সবে শেষ হলো। আমরা বিনা কারণে এভাবে গেস্টদের রুমে যেতে পারি না। করিডোরে সিসিটিভি আছে, তার চেয়ে বরং নিচে চল, হোটেলের কফি শপে সারা রাত খোলা থাকে। সপ্তর্ষি বলল, এক সেকেন্ড, আমি চেঞ্জ করে আসছি বলে ভেতরে এসে টি শার্টের উপরে একটা হালকা বাহারি জ্যাকেট চাপিয়ে নিলাম। সত্যি বলতে কি, আমার এখনও বিশ্বাস হচ্ছে না কলকাতা থেকে এত দূরে এই অচেনা শহরে আমার সামনে দাঁড়িয়ে সেই সপ্তর্ষি, আমার পুরনো প্রেমিক, হৃদয় উজাড় করে যাকে ভালোবাসতাম একসময়। আজও কি ভালোবাসি জানি না। কেন তোর সাথে আজ দেখা হলো সপ্তর্ষি? আলো ঝলমলে কফি শপ প্রায় ফাঁকা। দু একজন কফির কাপ নিয়ে ইতে উতে বসে আছে। আমরা দুজনে মুখোমুখি। আজ ওকে দেখে আমার এই অনুভূতিটা কেন হচ্ছে? সেই আগের মতন বুকের ভেতর গোপন উথাল পাথাল, শিরায় শিরায় ভালো লাগার আবেশ। কেমন আছিস রঞ্জা? ডাকটায় গভীর আন্তরিকতা ছোঁয়া পেলাম। কতদিন পর রঞ্জা বলে কেউ ডাকলো আমাকে। টেনে টুনে চালাচ্ছি। তুই কেমন আছিস? মাসিমা কেমন আছেন? মা তো চলে গেছেন 2 বছর হলো। আর কি, আমিও তারপর পুরোপুরি বাউন্ডুলে হয়ে গেলাম। কলকাতায় একটা চাকরি করতাম, এখানে জয়েন করেছি বছরখানেক হলো। গেস্টদের ইনভয়েস তৈরি করতে গিয়ে তোর নাম দেখে দেখা করতে চলে এলাম। কিন্তু তোর টেনে টুনে চলছে কেন? তোর তো আরামসে চলার কথা।
সপ্তর্ষি বলল, না রে, ভগবান বোধহয় আমার জন্য অন্যরকম ভেবে রেখেছিল, কিংবা বলতে পারিস আমাকেও তোর পাওয়া কষ্টের ভাগিদার করে দিয়েছে। সুব্রতর সাথে ডিভোর্স হয়ে গেছে অনেক দিন, আর পারছিলাম না, অসভ্য জানোয়ার একটা। ব্যবসার নাম করে বাইরে গিয়ে বিভিন্ন সঙ্গিনীদের ভোগ করত, আর বাড়িতে থাকলে আমার উপর লাগাতো বৈবাহিক অত্যাচার। ওর বাবা মা অদ্ভুতভাবে নীরব, প্রচ্ছন্ন সমর্থন বলা চলে। ওদের অত বড় বাড়ি বৈভবের মধ্যে দম আটকে আসতো আমার। ওর বাবা মা আর ভাইয়ের অনুপস্থিতির সুযোগে এরপর বাড়ির লাগোয়া অফিসে সেক্রেটারির সাথে নষ্টামি শুরু করলো। যেদিন হাতে নাতে ধরলাম সেদিন আর আপোষ করিনি, এক কাপড়ে ঘর ছাড়লাম। আমি প্রায় এক নিঃশ্বাসে বলে চুপ করলাম। কেন বললাম এত কথা জানি না, আজ মন আমার শাসন মানছে না। খুব খারাপ লাগলো রে শুনে, এত কিছু হয়ে গেছে কিন্তু আমি তো কিছুই জানতে পারিনি। অবশ্য জানলেই বা কী করতাম, চন্দ্রিলদের সাথে যোগাযোগও নেই বললেই চলে। সপ্তর্ষির গলায় বিষাদ। না, আমিও কাউকে বিশেষ জানাইনি, কিন্তু তখনও আমার কপালে আরও দুর্ভোগ লেখা ছিল। আমার বিয়ের এই পরিণতিতে মা হার্ট অ্যাটাকে চলে গেল। মার মনের মধ্যে বোধহয় একটা মৃদু অপরাধবোধ কাজ করছিল। বিয়েটা তো একরকম জোর করেই দিয়েছিল। সপ্তর্ষি, আমি তখন একটা ধ্বংস হয়ে যাওয়া মানুষ। একটা দিন কিভাবে কেটেছে জানি না। বাবা ভাগ্যিস ছিল। ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস ফিরে পেলাম। শুধু একটাই আফসোস থেকে গেল, সুব্রতকে শাস্তি দিতে পারলাম না। আইনি লড়াই লড়ার মতো মনের জোর তখন আমার ছিল না। ওরা আমাকে ফিরিয়ে নিতে এসেছিল, কিন্তু আমি রাজি হইনি। যাই হোক, তারপর MBA করলাম, চাকরি পেলাম। অফিসের সেমিনারের কারণেই আজ এখানে আসা। আমি দীর্ঘশ্বাস ফেললাম। যাক, আমার দুঃখের কাহিনী তো অনেক হলো। তোর খবর বল, বিয়ে করেছিস? আমিও পুরনো কথা ভুলে পরিবেশটা একটু হালকা করতে চাইলাম। বিয়ে করার আর সময় পেলাম কোথায়, যা একখানা দাগা দিলি। এই, তুই না দেখতে আগের থেকে আরও সুন্দরী হয়েছিস। সপ্তর্ষি হঠাৎই যেন আমুদের দামাল ছেলে। অমনি ফ্ল্যাট করতে শুরু করলি? এই বিশ্রী ফ্রেঞ্চ কাট দাড়িটা কিসের জন্য রেখেছিস শুনি? কাউকে ইমপ্রেস করতে? দুজনেই হো হো করে হেসে উঠলাম, প্রাণ খোলা হাসি। কতদিন পর। আবার কয়েক পলকে নীরবতা। আমরা একে অপরের চোখের দিকে তাকিয়ে আছি। সপ্তর্ষির চোখের ভাষা পড়তে পারছি আমি, একরাশ মুগ্ধতা আর ভালোবাসা। সব পুরো সুব্রত নয়। বিয়ে করলি না কেন সপ্তর্ষি? আমি জিজ্ঞাসা করলাম। তোকে ভালোবাসি রঞ্জা, আজও। মন এখনও অন্য কাউকে গ্রহণ করতে প্রস্তুত নয়। তোর কথা ভাবলে মনে হতো হারিয়ে যাব কোনো অজানা বালুকা বেলায়, তোর হাত ধরে। মন ভরে সূর্যাস্ত দেখব, তার একটুখানি রক্তিম আভা ছড়িয়ে দেব তোর গালে। জ্যোৎস্না স্নাত রাতে তোর ঠোঁটে এঁকে দেবো ভালোবাসার শিহরণ। তুই তো আমার সব কিছু। এরপর কি করে আর কাউকে মন চাইবে? কখনো কখনো স্তব্ধতা মানুষকে বহু প্রশ্নের উত্তর দিয়ে দেয়। পৃথিবীটা আজও এত সুন্দর, এত প্রেম আছে মানুষের বুকে। আমি তো বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম ভালোবাসার উপরে। মানুষের কদর্য রূপ আমাকে ঠেলে দিয়েছিল অন্ধকূপে। অজান্তেই আমার চোখের জল বাঁধ ভাঙল। সপ্তর্ষি আমার হাত ধরল। আমি যেন আবার অষ্টাদশী। কফি শপটা স্বপ্নপুরীর মতো লাগছে, আর আমার স্বপ্নের রাজপুত্র নিতে এসেছে আমাকে। রঞ্জা, থাকবি আমার পাশে? সপ্তর্ষি জিজ্ঞাসা করল। কিন্তু আমি তো অপবিত্র হয়ে গেছি ওই লোকটার নোংরা স্পর্শে। আমি কান্না ভেজা গলায় বললাম। না রঞ্জা, তুই এত পড়াশোনা করে এরকম বলছিস? তুই সেই আগের মতোই আছিস আমার কাছে। মন অপবিত্র হয় না। আমি তোকে মন থেকে চাই। ওর হাত শক্ত করে ধরলাম আমি। হৃদয় জুড়ে এতদিন হিমবাহের মতো জমে থাকা দুঃখ, অভিমান যেন গলে যাচ্ছে। বহুদিন পর সপ্তর্ষির মুখ থেকে ও নিজের লেখা দুটো লাইন শুনলাম। রাত্রের গভীরে অনন্ত নক্ষত্রপুঞ্জের নিচে তোমার না বলা কথাগুলো ভালোবাসার শিশির বিন্দু হয়ে ঝরে পড়ুক আমার কাছে। একরাশ রোমাঞ্চ নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। বাইরে তখন বসন্তের মায়াবী জ্যোৎস্নামাখা রাত হাতছানি দিয়ে ডাকছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।